আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকের শুভেচ্ছা। ভালো আছি, আগের চেয়ে একটু ভালো আছি। আপনি দেখেছেন তারেক রহমান কি বয়ান দিয়েছে, সালাউদ্দিন সাহেব কি বয়ান দিয়েছে, আপনি দেখেছেন। এই বয়ানের ভিতরে প্রমাণ করে মুখোমুখি হতে হবে। তবে এটা ঠিক যে যে দেশে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে আমার এই বাংলাদেশ কেনা, এই বাংলাদেশে ৭১-এর মতো পরাজিত শক্তিরা আবার পরাজিত হবে। কিন্তু সমস্যা হলো আমাদের অনেক মূল্য দিতে হবে আবারও। আমাদের একবারই মূল্য দেওয়ার কথা ছিল ৭১-এ, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে আবারও আমাদের অনেক মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, আমাদের সার্বভৌমত্বকে আমাদের করে নিতে হবে অনেক মূল্য দিয়ে মনে হচ্ছে, এবং অলরেডি অনেক মূল্য দেওয়া হয়ে গেছে। আপনি দেখেন এই ২ বছরে প্রায় কত কত শত লোক মারা গেছে, প্রতিদিন ১০-১২ জন মারা যাচ্ছে। এর মধ্যে ১০ জন হলে ৮ জনে আওয়ামী লীগের পক্ষের বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এটা কিন্তু জামাত শিবির মারা যাইতেছে না, কে মারা যাচ্ছে? যারা মুক্তিযুদ্ধের পক্ষের। তো এই জিনিসটা একটা পর্যায়ে বাংলাদেশে আওয়ামী লীগের কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কিন্তু মোল্লাদের ডর শেষ হয়ে গেছে। তারা কিন্তু ওই যে মোল্লাদের কথা না শুনলে বেহেস্তে যেতে পারবো না, এই ভয় কিন্তু মোটামুটি একটা কাজ ভালো হয়েছে। আগে যে আওয়ামী লীগের লোকদের যে একটা ভয় ছিল যে মোল্লাদের যদি একটা চটকানা দেয়, তারি ধরে যদি একটা টান দেয়, কান্ডা ধরে দুটো চটকানা দেয়, বা কোনো মৌলবীর পাশায় যদি একটা পিএল দেয়, বা ঘেটে ধরে ঘোরায়, বা জুতার মালা দেয়, তাহলে তো বেহেস্তের নাম কাটা যাবে। এই ভয়টা এখন চলে গেছে। এবং এটা কারা করেছে জানেন? এই মোল্লারাই করেছে। এত অত্যাচার নিপীড়ন করেছে যে এই মোল্লাদের কপালে কিন্তু শনি আছে। এদের মসজিদ থেকে ঘেটি ধরে বের করে করে মানুষ পিএল দিবে পাবলিকে, এই মোল্লাদের, এই রাজাকার মনে করেন কি, আপনি কি মনে করেন আফসারি কোনোদিন ওয়াজ করতে পারবে? মৌলানা গাবগাছি কোনোদিন ওয়াজ করতে লাইথে দেনা হবে? এ আফসারিরা উষ্টাবে পাবলিক, আহমকুল্লাহ ফাহমকুল্লাহ বালাজারি খালাজারি ফুটবলের মতো সরাবে পাবলিক এদের, এই মৌলবীদের। এদের ওয়াজ করতে দিবে? মনে করছে মৌলবীদেরই আর ওয়াজ করতে দিবে না বলে, কারণ ওরা জানে যে ভেতরে ভেতরে এরা কি, এরা কিন্তু বুঝে গেছে। এরা যতই আমাদের গালি দেয়, এরা কিন্তু এখন বুঝে গেছে যে আমরা যা বলি তা কিন্তু সত্য। এই যে সত্যটা বুঝলে ভালো। হ্যাঁ, এটা বুঝবে, কিন্তু যদিও কেউ কেউ সন্দেহ করে বুঝবে না। কিন্তু আমার কেন যেন মনে হয় এরপরেও যদি আকল্লা হয়, তা আকল্লা আপনার কবে হবে? আর কবে হবে? এরপরে যদি ভুল করে আগামীতে যদি আবার কোনো ৫ই আগস্ট আসে, ফিরে আসে আওয়ামী লীগের জীবনে, বাংলাদেশের জীবনে, আওয়ামী লীগ তো বন্ধু খুঁজে পাবে না, পাবে না। তার নিজের দলের লোকই সে খুঁজে পাবে না। অন্য তো দূরের কথা, যারা আওয়ামী লীগ করে না তারা তার কোনোদিন তার পক্ষে টু শব্দটি করবে না। হয়তো আওয়ামী লীগের বিরোধিতা করবে না, কিন্তু টু শব্দটি স্পিকটি নট হয়ে যাবে। সবাই একেবারে শাটডাউন করে দেবে তাদের মত, কোনো কথাই বলবে না। আর মনে রাখবেন, আপনার বিপদে আপনার বন্ধু যদি কথা না বলে, মুখটা বন্ধ রাখে, আপনার 10টা শত্রুর চাইতে তখন বেশি করতে হবে। যদি তারা বুঝে ভালো, না বুঝলে না তাদের অস্তিত্ব থাকবে, না বাংলাদেশের অস্তিত্ব থাকবে। তবে একটা জিনিস কি জানেন, আমার কেন যেন মনে হচ্ছে এই 24 জুলাইয়ের 5ই আগস্ট হওয়া দরকার ছিল। আপনি দেখেছেন কোট্টায়ালা রাজাকারদের আমরা এবার চিনতে পারছি, কলমালা রাজাকার এবার চিনতে পারছি। আগে তো শুধু মোল্লাদের চিনতাম। আমরা ওটাতে যাচ্ছি, ওটাতে যাচ্ছি। আমরা একটু সাধারণ মানুষের কথা শুনি, তারা আসলে কি বলছেন। আমরা আমরা রাখছি আপনার জন্য শেখ সুদীপ ভাইয়া, মানে আপনার খাওয়ান আছে। পুলিশ যে মারছে, পুলিশ বিচার করবো কেডা? এত পুলিশ মারছে, পুলিশ মেয়েরা ঝুলা দিছে, এটি বিচার করবো কেডা? কোনো বিচার নাই, এটির বেলার বিচার নাই। আর সরকারে মারছে, এটি বিচার হয়ে গেছে না? এটাই বাংলাদেশ। নাকি পুলিশের জি, পুলিশের বিচার যাচ্ছে। পুলিশের মারছে যেগুলো বিচার কি? যাত্রাবাড়ি পুলিশ ঝুলা রাখছে, এগুলোর বিচার কই? এগুলো বিচার নেই। পুলিশ আগুন দা ধরা দিচ্ছে, এগুলো বিচার কই? থানা পুলিশ পুরে আলাইছে, এগুলি আবার কয় ক্যান্টনমেন্ট উড়াই দেব। এটি তো বাইকে গেছিল, অস্ত্র লুট কেটা করছিল থানার থেকে? আওয়ামী লীগ তো বাইকে গেছিল, অস্ত্র লুট করছে কেটা? তাইলে ধরা পড়ছে, সেনাবাহিনী কিছু করছে, আর তো ধরা পড়েই নি। দেখবেন কিছু কিছু জায়গায় দিনে দুপুরে মার্ডার হইতাছে এগুলা পোস্টমর্টম লাশগুলা কবরের থেকে উঠে পোস্টমর্টম করুক, এগুলি সব তদন্ত বাইরে যাব সঠিকভাবে। তদন্ত করলে কি হবে এটা তো জনগণ দেখবো কি হবে। এটা এই তথ্য বাইরে তো তদন্ত সঠিকভাবে তদন্ত করলে, এটা ঘুষের মাধ্যমে তদন্ত ঘুরে দিলে দেবো না। বাংলাদেশে যে ক্ষতি চায় সেই করছে এই ষড়যন্ত্র। আর এরা যে কোনো আমরা রাজনীতি করলে আমরা কইতে পারতাম, আমরা সাধারণ জনগণ আমাকে ভালো চায় না, এইটাই আমরা বুঝতে পারি। আমরা যেন উন্নত হইতে চাইছিলাম, হইতে পারলাম না, এটা অনেক পিছে ফালানির লিগে আমগো এরকম ঘটনা ঘটেছে। আমাকে একবারে বাঙালি সবার পুলিশ যে মারছে, পুলিশ
সাধারণ মানুষের কথা আমরা বোঝার চেষ্টা করি। আমরা দেখছি আচ্ছা এই সাধারণ মানুষ বলে দিছে আপনি যে কথাগুলো বলতে চাইছিলেন, সাধারণ মানুষ বুঝে গেলে এটা হচ্ছে কিন্তু একটা দলের জন্য বড় শক্তি এবং অপশক্তিদের কাছে সবচেয়ে ভয়ের কারণ। এবার হচ্ছে রাজাকারের বাচ্চা, সেই রাজাকার দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে কলকাতায় জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী যার সাথে আল্লাহর ডিরেক্ট কানেকশন, রাজাকার সাইদির যেরকম চাঁদে দেখা যায়, তো সে কলকাতায় মানে সারাদিন ভারত বিদ্বেষ দেখায় ওরা কলকাতায় যায়। এটা কি আসলে এটা 30 জনের ছবি, এটা কি আসলে রয়্যাল এজেন্ট কিনা আমি দেখি। আচ্ছা, আর এই যে আপনার ভাবির পোলা, মানে ভাবির জামাই রাজাকার, আর এই ভাবির পোলার চেহারাটা দেখেন, মানে সালনাই কুত্তার নাম রাখছে বাঘা। তুই বেটা বাংলাদেশে, তোরে ইরানিয়ানরা কি মনে করে, তোরে মানুষ মনে করে, মুসলমান মনে করে, যাই হোক, দাঁত দুইটা বাইর করে মনে হচ্ছে বাবা খাইয়া, মানে কি না কি যেন খায়, ওই লাল হইয়া যায় কি খাইলে, ফেন্সি ডিল না জন্য কি। তো দেখেন দাঁতের অবস্থা দেখেন আর তার ভাব দেখেন, সে টেলিফোনে একটা কাজে, এই যে আপনার ভাবির পোলাদের অবস্থা, এবং তারপরে এই যে এদের বাপ যারা, তাদেরকে এই যে মিলিটারি থেকে আপনি বলছিলেন না, এই যে গুমের নাটক করা এরা, গামছা সেই বাটপার আর হাসিনুর রহমান, হ্যাঁ, তো তাদের এই যে ইয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো জি এগুলো নিয়ে একটু, এবং আপনি যে বদমাশের কথা বলছিলেন মহিউদ্দিন আহমদ, এই যে কলম সন্ত্রাসী, সে বলছে ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙে গেল, জন্ম হলো বাংলাদেশের। কেন এটা হলো? এখানে আছে ষড়যন্ত্র তত্ত্ব। পাকিস্তান তো সোনার দেশ ছিল, এখানে হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বটা বলছে। পাকিস্তান তো সোনার দেশ ছিল, দুধ আর মধুর নহর বয়ে চলতো, পাকিস্তানের শত্রুদের এটি সহ্য হয়নি। সোভিয়েত তার ভূ রাজনৈতিক স্বার্থে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে দিয়েছে। দেশের মানুষ এটি চায়নি, পাকিস্তানের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ ছিল না। এটি ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে একটু পেঁচাইয়া বলছে, বাট এটা তারই কথা বলে মনে হচ্ছে। এই কলম সন্ত্রাসী এবং আপনার ভাবির পোলামাইয়া এবং এই আসমান কান্দে না, একটু দেখে নেই ভাই, এটা না দেখলে না আমার একটু শরীরে তেল আসে, বুকগুলো জজরা হয়ে গেছে, জজরা না ঝাঁঝরা। অভিশাপ আসমান কাঁপে না, অভিশাপে আসমান কাঁপে। 2 লাইন বাংলা বলতে পারে না, শিক্ষক দাবি করে। আর এই আপনার ভাবির পোলার এই জুতা দেখেন, হ্যাঁ, আর জুতা থেকে এখন কি হয়েছে, ফকিন্নির পুতগুলো। আচ্ছা বলেন, এদের না দেখে আপনি এই পুরো জিনিসটা যদি র্যাপ আপ করে দিতেন, আমরা শেষের দিকেই আছি। জি, প্রথমত হলো যে একজন দর্শক লিখেছে আপনার টি শার্টে যে লেখা আছে ধোকা দিলা, বলো যে এটা মার্কেটে চলে যাবে, এটা একটা স্লোগান হতে পারে, ধোকা দিলা। একজন দেখলাম কমেন্টস বক্সে, আপনার এটা বাংলাদেশ, একদম বাংলাদেশ থেকে আসছে, আমার প্রিয় মানুষ পাঠাইছে। ফাইন, ধোকা দিলা আসলে উপরে আরেকটা লিখে দিতেন 24শে জুলাই ধোকা দিলা আরো ভালো হইতো, ঠিক আছে, 5ই আগস্ট ধোকা দিলা আরো ভালো হইতো। যাই হোক, ওটা লেখার দরকার নেই, ধোকা দিলা এটি ভালো লিখেছেন, চমৎকার। যেটা আপনি বললেন এই যে কর্নেল হাসিনুর, এটা হলো এক বাটপার। এরা হলো বাই চান্স মুক্তিযোদ্ধা, আসিল পাকিস্তানের চর মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযুদ্ধ করেছে। যেমন একটা মেথর আখতারুজ্জামান এখন জামাতের আমির হইতে যাইতেছে, কর্নেল অলি একটা বাটপার। সেনা মোল্লা মিলিটারিতে আমি বিশ্বাসই করি না। আমি যদি 100 জন মিলিটারি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, আমি ধরে নিব 90 জনই ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাই চান্স মুক্তিযোদ্ধা। কারণ হলো তাদের হাতে বন্দুক ছিল, তো কাম তো নাই কোনো। ডাকাতের হাতে যদি অস্ত্র থাকে, সে তো ডাকাতিতে নামবে সুযোগ পাইলে। ওই হিসেবে তারা কোনো আদর্শ থেকে তারা মুক্তিযুদ্ধে যায়নি। বলছে যে যেহেতু ট্রেনিং আছে চল মাঠে নেমে যায়, কোনো আদর্শ থেকে তারা বদমাইশি যায়নি। কারণ এরা তো ছিলই পাকিস্তানের মিলিটারি, এরা তো বাংলাদেশের মিলিটারি ছিল না। তবে এই মিলিটারি যারা, এই হাসানুর হলো তাদের একজন, এই কর্নেল যেটা কত বড় বাটপার। এদের আবার নতুন করে এদের কিন্তু চাকরি চলে গিয়েছিল। প্রিয় দর্শক, হয়তো আমরা শেখ ফরিদ ভাইকে কোনো কারণে হারিয়ে ফেলেছি, আমরা চেষ্টা করবো তাকে ভুলে গেলাম না, অধ্যাপক না কি যে টাকা ফেরত নিতেছে না, এই টাকা আবার আমরা ফেরত নিব। গোলাম আজমের পুত কিভাবে 1 কোটি টাকা নিয়ে লন্ডন যায়, ওটা আমরা দেখবো। গোলাম আজমের 2 পুত কিন্তু লন্ডনের ব্রিটিশ নাগরিক, এটা ব্রিটেন থেকে লোকজন আমাকে বলছে, আর 2টা বাংলাদেশে আছে আপাতত। তো এদের তো ফাত্রামে, এদের তো জানেন এদের বিভিন্ন অপশন থাকে। এরা টিকটিকির মতো বিভিন্ন জায়গায় ডিম পারে রাখবে, একটা ঘরের বিভিন্ন জায়গায়, এক জায়গায় রাখবে না, জানে পোলা পানে তো নিয়ে নিবে, তা বিভিন্ন জায়গায় আন্ডা বেড়ে রাখে, টিকটিকি ডিম, জামাতের টিকটিকি ডিম বিভিন্ন জায়গায়। আর ভাবির পোলা জনগণ বলেই দিয়েছে। আর এই যে মহিউদ্দিনের যার নাম দেখাইলেন, এই বাটপার যেটা, এরা দেখেন এটা কিন্তু মনের মাধুরী মিশিয়ে এটা একটা ফরমাইশি লেখা। মানে শুধু একটা কথাই বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলে আল্লাহ বাতটা হুরো দিয়ে রাখছিল, এই কথাটা বলা বাদ রাখছে। মধু নদী, মানে এইরকম ঠাড়া বড় মিথ্যা কথা, এই খালেদের মতো। এই বুদ্ধিজীবী ভাই বিশ্বাস করেন, আমার রাজনীতিতে আসার শখ ছিল, আপনিও জানেন, আপনারও কথা দিয়েছিলাম রাজনীতিতে যাব, কিন্তু
যেই দিন মির্জা ফখরুল সাহেব বলেছে যে 17 বছরে আওয়ামী লীগ যা করতে পারে না 3 মাসে করছে, আমি ভয় পেয়ে গেছি। আমি বললাম আমার পক্ষে রাজনীতি সম্ভব না, এরকম ঠাড়া পর আমি চাওয়া থাকা সম্ভব না। তারপরে শখ হইলো যে অন্তত বুদ্ধিজীবী হইতে পারবো, যে বয়স হয়েছে আরো স্টাডি করব, একটা সময় উচ্চতর ডিগ্রি নিব, আরো একটা ডক্টরেট ডিগ্রি নিব, তারপর নিজেকে বুদ্ধিজীবী জাহির করব। ভাই এই যে মহিউদ্দিনটা দেখে আমার বুদ্ধিজীবী আর খাইজ মিটে গেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, এর জন্য মনে কত বেদনা ছিল, আহা হা, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে এখন যে কত খুশি আমি যে এরকম একটা ছাত্রা জায়গায় পড়ালেখা করতে পারি নাই, এর জন্য। কারণ এই সমস্ত রাজাকার আলবদর আর জঙ্গি জন্ম নেই যেখানে, সেখানে পড়তে পারি নাই, এটা আমার সৌভাগ্য। কারণ পড়লে আমি তাদের মতো হইতাম। তেমনি এখন মনে হয় বুদ্ধিজীবী হওয়ার আর শখ মিটে গেছে ভাই এই মহিউদ্দিনের এই লেখা দেখে। কারণ হইলো যে এই সমস্ত বুদ্ধিজীবীরা কত বড় ফাত্রা, যে খোদ পাকিস্তানিরা যদি তার এই পোস্ট পড়ে তারা হাসাহাসি করবে। আপনি বিশ্বাস করেন না স্যার, এইটা যদি পাকিস্তানিরা পড়ে যে 71 সালে পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানে মধুর নহর বইছে, মধুর নদী বইছে, মদের নদী বইছে, সোনা ফলতো, এটা এই যে সোভিয়েত ইউনিয়ন বলছে কি সোভিয়েত ইউনিয়ন আর ভারতের ষড়যন্ত্র, এটা কিন্তু জামাতি বয়ান, এটা কিন্তু তার বয়ান না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। প্রথম আলোকে ফরমাইশ করেছে জামাত যে এরকম একটা লেখা আমার চাই, আর প্রথম আলো বলেছে আমার তো একটা পালিত বুদ্ধিজীবী আছে, আমার তো একটা পালিত লেখক আছে যে সিরাজুল আলম খানের জুতা মুতা টানতো, কাপড় চোপড় কাচতো, একটা তো আছে খালেদ মহিউদ্দিন, বিরাট বড় বুদ্ধিজীবী। আরে আর এ কিন্তু ডাইরেক্ট না, খালেদ মহিউদ্দিনের কিন্তু ডাইরেক্ট ওই কিন্তু হায়ারে। আমি আবার বলি, এটা দায়িত্ব দিয়েছে তুরস্ক আর পাকিস্তান, দায়িত্ব দিয়েছে প্রথম আলোর সম্পাদককে মতিউর, আমাদের সাবেক কমরেড, 6,000 টাকা বেতনের চাকরিজীবী, তার 6,000 টাকার একতার সম্পাদক, তাকে এই দায়িত্ব দিয়েছে, তিনি একে হায়ার করেছে। নাহলে এইরকম ঠাড়া পড়া মিথ্যা কথা কোনো পাকিস্তানি বলবে না, হাসাহাসি করবে মানুষ। বিশ্বাস করে এটা শুনলে পাকিস্তানের যে থার্ড ক্লাস বুদ্ধিজীবী আছে, মানে যে চরম বাংলাদেশ বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সেও যদি না হাসে হাসে বলবো যে বাংলাদেশ এরকম আমাদের গোলাম কেমনে পয়দা হইলো, ওরা হাসবে। তাই এদের নিয়ে মানে আমরা এত বীজ, জি, এত দালাল ছিড়াইলাম বানাইলাম কেমনে, রাইট? বিশ্বাস করেন আমার বুদ্ধিজীবী হওয়ার শখ মিটে গেছে, আমার আগ্রহ নাই, আমি স্বাভাবিকভাবেই চলবো। আর বাংলাদেশের জনগণ সম্পর্কে বলবো ভাই, এই জুলাই সন্ত্রাসটা কিন্তু ভয়ঙ্কর। এটা আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের পতাকাকে খামচে ধরেছে। আগে কিন্তু শুধু শুনতেন শকুনে খামচে ধরেছে, আমাদের পতাকা শকুন খামচে ধরেছে, এখন কিন্তু পুরো বাংলাদেশটাকে খামচে ধরেছে। তাই সতর্ক থাকুন। যদি আপনি সতর্ক না হন, এই কষ্টটা কিন্তু আপনাকেও ভুগতে হবে, আপনার পরিবার ভুগবে, আপনার আত্মীয় ভুগবে। ওখানে তখন আওয়ামী লীগ, বিএনপি দেখবে না মানুষ। কারণ এই দেশে যদি দুর্ভিক্ষ হয়, এই দেশে যদি গৃহযুদ্ধ হয়, এটার প্রতিক্রিয়া সবার উপরেই কম বেশি পড়বে। তাই সতর্ক হন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেন সবসময় ক্ষমতায় থাকে, যারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করবে। আপনি দেখেন কত বড় ফাত্রা এই মহিউদ্দিন বললো, এই বুদ্ধিজীবী। অথচ পাকিস্তান চলমান সংসদে বলেছে হামে বাংলাদেশ বানাতো, হামে বাংলাদেশ বানাতো। আর এক ফাত্রা বুদ্ধিজীবী মহিউদ্দিন বলে 71 সালে নাকি বাংলাদেশ দুধ মধু নদীর বহর বয়ে চলতো। হাই, কত বড় মিথ্যুক! ছে, ধিক্কার জানাই এরকম বুদ্ধিজীবীদের। এদের থেকে সতর্ক থাকুন। তবে 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা এরকম দাড়ি ছাড়া ক্লিন শেপ রাজাকার আলবদরদের চিনতে পারতাম না। উনি যে ইন্ডিয়ায় গেলেন, আমার কাছে মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। এটা আমার ধারণা। বর্তমান সরকার, ইভেন ইউনিট সরকার এটা জানার কথা না, কি অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। হয়তো সেটা ওয়াকার সাহেব জানলে জানতে পারেন, বা আর্মি জানলে জানতে পারেন। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি গেছেন বা ওনাকে নিয়ে দেওয়া হয়েছে জায়গায়, হ্যাঁ, সেটা কি ছিল সেটা আমরা জানি না। তাহলে উনি যে বলছেন আসবেন, উনি নিশ্চয়ই তাহলে কোনো অ্যারেঞ্জমেন্টের কথা উনি বলছেন। দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল, মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে। এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, ওই যে ব্রিগেডিয়ার সাকর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, যার কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারতেন তার দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত,
আমরা যাহা বলবো তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। দিল্লি না ঢাকা, এটা তো এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান? জানতে চাই আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটি আদৌ উইথড্র করা হবে কিনা তা নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। তার মধ্য দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর ফিরবে না। সেই জায়গা থেকে আপনার মন্তব্য, আপনি কি মনে করেন এই অবস্থা থেকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদেরকে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমি নিজেও গতদিনের বক্তৃতাটা শুনে আমি নিজে একটা আশ্চর্য হয়ে গেছি। এ কারণেই যারা বিজয় লাভ করে, যে কোনো কিছু বিজয় লাভ করে, বিজয়ীরা সাধারণত তার দৃষ্টিভঙ্গির প্রসার হয়। আমরা আশা করেছিলাম ইউনূস সরকারের কাছে, যেমন 69 সালে 10 বছরে আইয়ুব খান পরাস্ত হওয়ার পরে আন্দোলনে পরাস্ত হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমানে ক্ষমতাসীন সরকার এবং যারা আছেন বিরোধী দলে, এরা কিন্তু আন্দোলনে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারলেও কিন্তু নির্বাচনের মধ্যে পরাস্ত করতে পারেনি। ফলে এই যে কথাটা বললেন উনি, যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে, এটা সম্পূর্ণ একটা, কি বলবো আমি, ডেমাগোগি করলেন এবং এটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে রাজনীতিতে। একটা তো প্রতিহিংসার তো বিষয় আছেই, তারপরও আপনি ভোটে ফেস করার সাহসই করলেন না। যেহেতু সাহস করলেন না, সেই কারণে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে এটা বলার কোনো সুযোগ আপনার নেই। যদি ভোট ফেস করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারতেন মুসলিম লীগের মতো, তাহলে বলতে পারেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার 2/3 মেজরিটি ক্ষমতায় এসছে, আমি রাজনীতিটাকে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিহিংসা দিয়ে কিন্তু ক্ষমতা ভোগ করা যায়, ক্ষমতাকে চিরস্থায়ী করা যায় না, পাকাপোক্ত করা যায় না, কাউকে নিশ্চিহ্ন করা যায় না। ফলে যে প্রতিহিংসার রাজনীতি বর্তমান সরকার নিচ্ছে, এটা দেশ জাতির জন্য অশনি সংকেত। আমি দ্রুত বর্তমানে এই বিএনপি দলটিকে আমি প্রতিহিংসার থেকে দূরে এসে একটা সহনশীল রাজনীতি এবং এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যারা খুন খারাপি করছে, যারা দুর্নীতি করছে, টাকা পাচার করে, এদের বিচার হোক, অবশ্যই চাই আমরা। কিন্তু পাশাপাশি সেই সেই যেটা শক্তি, সেই শক্তির রাজনীতির অধিকারটা, যারা রাজনীতি করতে চায় তার অধিকারটা অক্ষুণ্ণ থাকুক। না হলে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি, পালাবদলের রাজনীতিটা, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এটা সম্পন্ন হবে না। আমাদের মূল দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কখনোই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা পরিবর্তনের ধারাটাকে আমরা শক্তিশালী করি নাই। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এরপর অবৈধ ক্ষমতা দখল এবং আবার উচ্ছেদ, হত্যা, আবার অবৈধ ক্ষমতা দখল, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমি মনে করি। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত, আমরা যাহা বলবো তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। এমনিতে সরকার বিগত 4 মাস হয়েছে ক্ষমতায় এসছে, আওয়ামী লীগের যে পুরনো পথ দেখানো পথ, সেই পথেই হাঁটছে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আপনি টিআর বলেন, কাবিখা বলেন, চাঁদাবাজি বলেন, এই সামগ্রিক বিষয় মিলে এগুলো করতেছে। আমরা তারপরেও তো আমরা তো অবাক হয়ে গেলাম। আমি তো কি বলবো নিয়ে, এই যে গতকালকে আমরা দেখলাম সংসদ ভবনে একটা দেশের যত বড় ক্ষমতা হোক না, তার 250 বছর স্বাধীনতা উপলক্ষে একটা উদ্দাম নৃত্য দেখলাম সংসদ ভবনের সামনে। কি জন্য, কেন, কি কারণে? এটা আমেরিকার কাছে কি এত ক্ষমতা যে ক্ষমতার কারণে আমেরিকা যা বলবে তাই শুনতে হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। আজকে মধ্যপ্রাচ্যে একের পর এক জঘন্য হত্যাকাণ্ড আমেরিকা সমর্থনে ইসরায়েল চালিয়ে যাচ্ছে। শিশুর থেকে শুরু করে আমেরিকা নিজেও ইরানে হত্যা করলো। সেই আমেরিকার এরকম খোলা উদ্যম নৃত্য, তার পাস করতে হবে, তার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী 250 বছর পূর্তি করতে হবে আমাদের সংসদ ভবনে। কেন? এটা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাংলাদেশের জনগণকে হেয় করা। যে আমেরিকা, হ্যাঁ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আমাদের থাকুক, অসুবিধা নেই, কিন্তু যে দেশটা 71 সালে গণহত্যার জন্য দায়ী, যুক্ত, সেই দেশটা এখানে লম্ফজম্প করছে, কুদ্দম করছে সংসদের সামনে, এর লজ্জা রাখি কোথায়? আজকে আমি সেই কারণে আমি সরকারকে আবারও বলবো, সরকার এখনো মনে হচ্ছে আমার কাছে সরকার কেউ যে বলে না সেন্সে, সরকার নাই। সরকার ক্ষমতার পিঠে সওয়ার হয়েছে। এই ক্ষমতার পিঠে সওয়ার হলে জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয় এবং এবং এর পরিণতি সরকারকে ভোগ করতে হয়, যেটা দেশ জাতির জন্য মঙ্গল হয় না। এবং যার কারণে বাংলাদেশ সরকার মনে করতেছে যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই আমাদের ক্ষমতাটা চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হবে। আমি আজকে বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে দেখা দিতে চাই, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সবাই মনে করছিল যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই তাদের কেল্লা ফতে, কিন্তু দেখা গেছে যে না, ওখানটাও কিন্তু
শক্তি, অ্যান্টি আমেরিকান শক্তি এত প্রবল ডেভেলপ করছে, যার কারণে তাদের সেই আশায় গুড়েবালি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে সরকার মনে করতেছে যে আমেরিকাকে তুষ্ট করতে পারলে, যা বলবে তাই শুনলেই আমরা আমরা সবকুল পার হয়ে যাব, আমার ধারণা এই জায়গাটায় ওনারা ভুল করছে। এবং সেই ভুল যদি শুধরাতে না পারে, দেশ জাতি আরো ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিতে পড়বে। আমি আবার সরকারকে আহ্বান করবো, আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আমাদের দেশটা কোনো শক্তির কাছে, বিদেশি কোনো শক্তির কাছে, দিল্লি না ঢাকা, এটা এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান, এইগুলি তো লোকজন বলছে। ফলে এইসব কোথাও আমরা দিল্লিও না, আমরা পাকিস্তানও না, আমরা যুক্তরাষ্ট্রও না, আমরা বাংলাদেশ। অনেক কষ্টের এই দেশটা, পৃথিবীর মানচিত্রে বাঙালিদের একটাই দেশ, সেই দেশটা শির উঁচু করে, মাথা উঁচু করে ওটা বিশ্বের মান থাক, আমরা এটাই চাই। ফলে কারো প্রতি, বর্তমান সরকারকে বলবো আমি, কারো প্রতি বিশেষ অনুকম্পা নিয়ে অথবা বিশেষ কি বলা যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে সখ্যতা, প্রেম প্রীতি করতে গেলে এটা ওই গরিবের সুন্দরী বউ ভাবির মতোই হবে। ফলে সরকার এই থেকে বেরিয়ে আসুক, আমি এটাই কামনা করি। আপনি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার বিষয় বলছেন যে সরকার ভুল পথে আছে, সাথে ওই বক্তব্য যেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করলাম, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন যে সংগঠন হিসেবে বা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থাও করা হচ্ছে, অতি দ্রুত এই বিচার কাজ শুরু হবে। আমি আপনার আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল, মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, ওই যে ব্রিগেডিয়ার সাকর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, যার কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারছে তার দাফন সম্পন্ন হয়েছে। যেহেতু পারেন নাই, ফলে এই কথাটা হচ্ছে আপনার অতি 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 কথন, এটার কোনো মূল্য নেই বাস্তবিক অর্থেই। কিন্তু আমার আরেকটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে এই বিষয়ে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের যে সংগঠন, সেটির বিচার না করে আপনারা যুদ্ধ করেছেন যে দলের নেতৃত্ব, অনেক দলের সমন্বয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব আওয়ামী লীগ ছিল। সেই আওয়ামী লীগের বিচার হবে, হোক তারা যদি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে বিচার হবে, কিন্তু এটি কি অন্য কোনো কিছু মিন করে যে যুদ্ধাপরাধের সংগঠনকে? জি, মিন তো করে। আপনি দেখবেন এই যে জুলাই যোদ্ধা, জুলাই আমরা দেখেছি, আমরা যখন ওই যে সংস্কার কমিশনে বসেছি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধটাকে খাটো করে, বাইপাস করে, ডিলিট করে একটা ওনারা ম্যাটিকুলাস ডিলিটের সামনে দিয়ে এগোতে চাইছে, যার কারণে আমরা সংস্কার কমিশনে সই করিনি। আমরা বেশ কয়েকটি দল আমরা সম্মতি হই নাই। এই যে আন্দোলনের কর্মী বীর, তাই না? আমরা তো এই বাংলাদেশটা তো আন্দোলন সংগ্রামের দেশ। এটা 52 সাল থেকে শুরু হয়েছে, 69 হয়েছে।